আসসালামু আলাইকুম। আমরা লার্ন ফাস্ট পে লেটার প্রোগ্রামের অ্যাকাউন্টিংয়ের তৃতীয় অধ্যায় যেটা রয়েছে তোমাদের, যেটার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এটা সম্পর্কে আমরা বিস্তারিত আজকের এই লেকচারটায় আলোচনা করব। সো আমরা যদি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই, তাহলে আমরা কি বলবো? দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে তোমাকে যদি একটু বলতে হয়, এই পদ্ধতিটা অনেক বেশি নির্ভরযোগ্য। আমরা একটু পরেই আসতেছি দুতরফা দাখিলা পদ্ধতি কি, কেন আমরা ব্যবহার করব সেটা সম্পর্কে আমরা যেমন বিস্তারিত জানবো, তবে এটা কেন এত জনপ্রিয় বা এত কেন পপুলার সেই কারণগুলো চলো আমরা আগে একটু জেনে নিই। সবার প্রথম এটা হচ্ছে সর্বজন স্বীকৃত। সর্বজন স্বীকৃত বলতে কি বোঝানো হচ্ছে? সর্বজন স্বীকৃত বলতে বোঝানো হচ্ছে এটা সব জায়গায় সেম অ্যামাউন্টে বা সেম ভাবে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমরা যে অ্যাকাউন্টিংটা করি, বাংলাদেশে যে স্ট্যান্ডার্ডে অ্যাকাউন্টিং করি, সিমিলারলি তুমি যদি অ্যাকাউন্টিংটা আমেরিকায় বসে করতে চাও বা অন্য কোনো দেশে বসে করতে চাও, সেম একই রুলস একই প্রসিজার বেঁধে করা হয়। এবং এইটা কেন করা হয়? এটার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের এই দুতরফা দাখিলা পদ্ধতি, এটা হচ্ছে ইউনিভার্সাল বা সর্বজন স্বীকৃত, অর্থাৎ সব জায়গায় একইভাবে ব্যবহৃত হয়। আমরা যদি একটু দ্বিতীয়টা জানতে চাই, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত মানে হচ্ছে এটা প্রুফ এবং এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায়, পাশাপাশি এটা হচ্ছে নির্ভেজাল, এর মধ্যে কোনো প্রকার ঝামেলা নাই। এজন্য আমরা এটাকে বিজ্ঞানসম্মত বলতেছি। এটা কোনো জাস্ট থিওরি না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি প্রুভেন একটা পদ্ধতি। তারপরে আমরা কি দেখব? এটা আমার প্রতিষ্ঠানের যে আর্থিক চিত্র রয়েছে, আর্থিক চিত্র বলতে আমরা কি বোঝাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা? আর্থিক চিত্র বলতে আমরা বোঝাচ্ছি এ ইকুয়াল টু এল প্লাস যে ও ই, আমাদের যে ইকুয়েশনটা রয়েছে এইটাকে আমাদের প্রুফ করে এই পদ্ধতি দেখায়। কিভাবে প্রুফ করে, আমরা কিভাবে সেগুলো ম্যাথমেটিক্যালি প্রুফ করব, উইল টক ইট লেটার ইন দ্য লেকচার্স। চলো, এই যে দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আমাদের আজকের ক্লাসটা বা আজকে আমাদের যে সেশনটা, এটা কেউ না কেউ আবিষ্কার করেছে। এটা কে করেছে? এইটা যে করেছে তার নাম হচ্ছে লুকা পেসিওলি এবং একে বলা হয় ফাদার অফ অ্যাকাউন্টিং। কারণ হচ্ছে এই দুতরফা পদ্ধতির যে প্রথম ব্যবহার উনি করতে আমাকে দেখাইছে। আর একটু মজার কথা যদি বলি, লুকা পেসিওলি কিন্তু কোনো অ্যাকাউন্টেন্ট ছিলেন না, উনি ছিলেন একজন ম্যাথমেটিশিয়ান। এবং ম্যাথমেটিক্স এর মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা খুব দ্রুত বা ভালোভাবে আমাদের হিসাব সংরক্ষণ করতে পারি, এরই চিন্তা ভাবনা থেকে উনি একটা মেথড বের করেছিলেন যেটার নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এবং এটা উনি 1494 সালে ওনার একটা বই লিখেছিলেন, যে বইটার নাম হচ্ছে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা। এই বইটায় উনি এই ধারণা প্রকাশ করেছেন এবং এই কারণে ওনাকে আমরা কি বলতেছি? ওনাকে আমরা আধুনিক হিসাব বিজ্ঞানের রূপকার বলে আখ্যায়িত করতেছি। আমরা যদি একটু পরবর্তীতে যাই, এখন আমরা আসি দ্বৈত সত্তার মূলনীতি সম্পর্কে। দ্বৈত সত্তা বলতে কি বোঝাচ্ছে? দ্বৈত সত্তা বলতে বোঝানো হচ্ছে দুইটা পক্ষ থাকবে। সো আমরা যখন অ্যাকাউন্টিং করি আমরা লেনদেন নিয়ে ডিল করি, তাই না? সো আমরা যখন লেনদেন নিয়ে ডিল করি আমরা দেখব প্রত্যেকটা লেনদেনে কি রয়েছে? প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ রয়েছে। কি রয়েছে? দুইটা পক্ষ রয়েছে। সো আমরা যে কোনো লেনদেন করি, আমরা একটা উদাহরণ দেই। ফর এক্সাম্পল, তুমি কাঁচামাল পারচেস করেছো, তাই না? তুমি যখন কাঁচামাল পারচেস করেছো, এটা থেকে কিন্তু দুইটা পক্ষ তুমি বের করতে পারো। কিভাবে? আমরা বলতে পারি আমরা ক্রয় করেছি, এবং আমরা আরো বলতে পারি যে আমার ক্রয় খরচ বাবদ আমার টাকা চলে গিয়েছে, অর্থাৎ নগদ অর্থ চলে গিয়েছে। সো আমরা বলতে পারি আমাদের ক্রয় হয়েছে এবং নগদ হয়েছে, অর্থাৎ দুইটা জিনিসের দুইটা এলিমেন্টকে কিন্তু আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারছি। এভাবে প্রত্যেকটা লেনদেনের দুইটা পক্ষ বের করাকে আমরা বলতেছি দ্বৈত সত্তা বা দুতরফা দাখিলা পদ্ধতি। এখন এই যে দুইটা পক্ষ আমরা বের করলাম, এর মধ্যে কেউ সুবিধা দিচ্ছে, কেউ সুবিধা নিচ্ছে। একটা সিম্পল উদাহরণ দেই। ফর এক্সাম্পল, তোমার অসুস্থ হয়েছো তুমি, এবং কি হয়েছে? তুমি অসুস্থ হওয়ার পরে তুমি দোকানে গিয়েছো মেডিসিন পারচেস করতে। ওকে, সো তুমি কি করলা? দোকানদার কাছ থেকে তুমি মেডিসিন পারচেস করলা। তাহলে তুমি কি পাইলা? তুমি পাইলা মেডিসিন এবং তুমি দিছো টাকা, তাই না? মেডিসিন তো আর ফ্রি দেয় নাই তোমাকে, অবশ্যই তুমি কি করছো? এর এগেনস্টে তুমি তাকে টাকা প্রদান করছো, তাই না? তাইলে টাকা। এখন আমি যদি তোমার কাছ থেকে চিন্তা করি, তাহলে তুমি কি দাতা নাকি গ্রহীতা? গ্রহীতা মানে কি? যে পাইছে, আর দাতা মানে কি? যে প্রদান করছে। এখন দেখো, এই পার্সপেক্টিভ থেকে, তোমার পার্সপেক্টিভ থেকে তুমি হচ্ছে মেডিসিনটা নিছো, অর্থাৎ তুমি হচ্ছে দাতা, এবং পাশাপাশি তুমি আবার গ্রহীতাও। তুমি হচ্ছে গ্রহীতা, কারণ তুমি মেডিসিনটা নিছো, পাশাপাশি তুমি একজন দাতাও। কি দিছো তুমি? তুমি কিন্তু এই টাকাটা দিছো। তুমি কি দিছো? এই টাকাটা দিছো। সিমিলারলি আমরা যদি এই বিষয়টাকে দোকানদারের পার্সপেক্টিভ থেকেই, দোকানদার তোমাকে কি দিয়েছে? মেডিসিন দিয়েছে, তার কিন্তু মেডিসিন চলে গেছে, মেডিসিনটা তার চলে গেছে, মেডিসিন তার
এখন আর নাই। সো মেডিসিনটা চলে গেছে এবং এইটার এগেনস্টে সে কি পাইছে? টাকা পাইছে। সো টাকাটা সে গ্রহণ করছে, অর্থাৎ টাকার ক্ষেত্রে সে হচ্ছে গ্রহীতা, এবং মেডিসিনটা সে দিছে, এজন্য মেডিসিনটা হচ্ছে সে, তার পক্ষ থেকে সে হচ্ছে দাতা। আর আমার পক্ষ থেকে কি, আমি মেডিসিনটা গ্রহণ করছি, এজন্য আমি হচ্ছে গ্রহীতা, এবং আমি টাকাটা দিছি, এজন্য আমি টাকার ক্ষেত্রে আমি হচ্ছে দাতা। সো দেখো প্রত্যেকটা লেনদেনে কি হচ্ছে, প্রত্যেকটাই লেনদেনে আলটিমেটলি হচ্ছে যে পক্ষ রয়েছে, দুইটা পক্ষের কেউ না কেউ দাতা অথবা কেউ না কেউ গ্রহীতা হবে। এই যে দাতা, যে হচ্ছে দাতা, তাকে আমরা বলতেছি কি, দেখো একজন হচ্ছে যে দাতা সে হচ্ছে সুবিধা প্রদানকারী, আর যে গ্রহীতা সে হচ্ছে সুবিধা গ্রহণকারী, তাই না? দাতা হচ্ছে কি সুবিধা প্রদানকারী, আর গ্রহীতা কি সুবিধা গ্রহণকারী। যে সুবিধা গ্রহণ করে তাকে আমরা একটা ডিনোশন দেই। কি ডিনোশন দেই? তাকে আমরা ডেবিট বলি। তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা ডেবিট বলে আখ্যায়িত করি। আর যে সুবিধা প্রদান করে তাকে আমরা ক্রেডিট বলে আখ্যায়িত করি। এখন তোমার পার্সপেক্টিভ থেকে তোমার জিনিসটা চিন্তা করো, তুমি মেডিসিন কিনছো, তাই না? ক্রয় করছো, ক্রয়ের মাধ্যমে তুমি সুবিধা পাইছো, সো এই জন্য আমরা এটাকে বলতেছি ডেবিট। আবার তুমি প্রদান করছো, কি প্রদান করছো? টাকা প্রদান করছো, অর্থাৎ তুমি নগদ প্রদান করছো, যেটা কিনা হচ্ছে তোমার সুবিধা প্রদানকারী, অর্থাৎ নগদ হয়ে গেছে তোমার ক্রেডিট। এভাবে আমরা যে কোনো লেনদেনে দুইটা পক্ষ বের করতে পারি, এবং দুইটা পক্ষ বের করার পরে সেটাকে আমরা ডেবিট বা ক্রেডিট ডিনোশন দিতে পারি। আশা করি এই যে দুতরফা দাখিলা পদ্ধতির যে মেইন নীতিটা, এটা তোমরা বুঝতে পেরেছো। এখন ডেবিট ক্রেডিট যে আমরা বিশ্লেষণ করলাম, এই ডেবিট বা ক্রেডিট বিশ্লেষণকে আমরা সিমিলারলি যেটা আগের স্লাইডেই পড়ে এসেছি, সেটাই এখানে আরেকটু বিস্তারিত করে বলা হয়েছে, যে সুবিধা গ্রহণ করে তাকে আমরা বলি ডেবিট, আর যে সুবিধা প্রদান করে তাকে আমরা বলে থাকি ক্রেডিট। এবং আমাদের এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে ডেবিটের অঙ্ক এবং ক্রেডিটের অঙ্ক অলওয়েজ দুই পাশ সেম হবে, তাই না? সো আমি যখন মেডিসিন কিনবো 5 টাকার, আমি অবশ্যই 5 টাকাই তাকে প্রদান করব। ওকে, সো আমাদের অলওয়েজ ডেবিট ইকুয়াল টু ক্রেডিট সাইড হবে। এখানে অঙ্কের বা সংখ্যার অ্যামাউন্টের কিন্তু চেঞ্জ হতে পারবে না। ওকে, এই যে আমরা পদ্ধতি, আমরা এটা কিভাবে বুঝবো, এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে আমরা দেখি কোনো একটা লেনদেনের প্রতি বা কোনো একটা এলিমেন্টে কি আদৌ দ্বৈত সত্তা, আদৌ দুতরফা দাখিলা পদ্ধতি রয়েছে কিনা, সেটা বোঝার জন্য এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা চলো এই বৈশিষ্ট্যগুলো দেখে নিই। সবার প্রথমে যদি আমরা একটু দেখি, আমরা বলবো দ্বৈত সত্তার কথা, অর্থাৎ প্রত্যেকটা লেনদেনে কি থাকবে? দুইটা পক্ষ থাকবে। এই দুইটা পক্ষের মধ্যে কেউ হবে দাতা, কেউ হবে গ্রহীতা। তারপরে হচ্ছে কি, এবং যে দাতা তাকে আমরা বলতেছি ক্রেডিট, যে গ্রহীতা তাকে বলতেছি ডেবিট। তাহলে এখানে ডেবিট বা ক্রেডিট থাকবে, এবং এই ডেবিট ক্রেডিটের এলিমেন্ট বা সংখ্যার অনুপাতটা কি থাকবে? সমান থাকবে। এবং আলটিমেটলি এইটা আমাদের কি করবে? আমাদের যে অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশন আছে, A ইকুয়াল টু এল প্লাস ও ই, অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, এইটাকে এফেক্ট ফেলবে। সো এইটা হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির 5টা প্রধান বৈশিষ্ট্য। ওকে, সো এই যে আমরা বৈশিষ্ট্য তো শিখলাম, এখন এগুলোর সুবিধাগুলো কি কি সেগুলো আমরা একটু দেখি। সো এখানে কি করা যাচ্ছে? এখানে প্রত্যেকটা লেনদেনের ইন ডিটেলস পরিপূর্ণ হিসাব রাখা হচ্ছে। আমি কোনো কিছু পারচেস করছি, কার কাছ থেকে পারচেস করছি, কত টাকার পারচেস করছি, সব কিন্তু ডিটেলস এখানে লেখা থাকে। পাশাপাশি যেহেতু এখানে হিসাবকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করি, এটা আমরা পরবর্তী লেকচারে আরো ভালো মতো দেখবো, বাট একটু যদি তোমাকে একটু ইন ডিটেলসে বলতে চাই, যে আমরা যে কোনো হিসাবকে 5টা ভাগে ভাগ করে তারপরে হচ্ছে আমরা লিপিবদ্ধ করি। 5টা কি কি? সম্পদ, আয়, ব্যয়, দায়, এবং হচ্ছে তোমার সর্বশেষ হচ্ছে মালিকানা সত্ত্ব। যেহেতু একদম পরিপূর্ণভাবে একবারে ডিটেলস আমরা হচ্ছে সবকিছু ভেঙে ভেঙে তারপরে হচ্ছে লিখি, এজন্য আমরা কি করতে পারি? এখান থেকে আমাদের লাভ লোকসান নির্ণয় করা, তারপর হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থা নির্ণয় করা, এগুলো করা খুব বেশি সহজ আমাদের জন্য হয়ে যায়। তারপরে রয়েছে আমাদের গাণিতিক শুদ্ধতা যাচাই। যেহেতু আমরা এখানে অনেক পরিপূর্ণভাবে হিসাব রাখতেছি, এখানে গাণিতিক শুদ্ধতা অনেক বেশি থাকে, স্বচ্ছতা থাকে। তারপর আরও কিছু টেকনিক রয়েছে, যেমন হচ্ছে রেয়া মিল ব্যবহার করে কোথাও ভুল থাকলে সেটাও আমরা ফিগার আউট করে ফেলতে পারি। এবং পাশাপাশি আমরা যদি ভালো মতন হিসাব রাখি, তাহলে এখানে জালিয়াতি, ভুল বা হচ্ছে তোমার মানে হচ্ছে তোমার এই যে জালিয়াতি হওয়াটা, দুর্নীতি হওয়ার সুযোগটা অনেক কম থাকে প্রতিষ্ঠানের জন্য। সো এই কারণগুলোর জন্য আমরা বলতে পারি যে দুতরফা দাখিলা পদ্ধতি একটা ভালো পদ্ধতি। আরও কিছু সুবিধা রয়েছে, যেমন এটা ব্যয় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমরা যখন ভালোভাবে হিসাব রাখতেছি, পূর্ণাঙ্গভাবে হিসাব রাখতেছি, আমরা কিন্তু খুব সহজে জানতে পারতেছি আমার কোন খাতে ব্যয় বেশি হচ্ছে এবং কোনটা অপ্রয়োজনীয় ব্যয়। যেটা অপ্রয়োজনীয় ব্যয়
সেটাকে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করে নিয়ন্ত্রণ করতে পারি। পাশাপাশি আমরা একটু আগে দেখিয়ে এসেছি হিসাবকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে তারপরে হচ্ছে হিসাবগুলো রাখা হয়। এখান থেকে যেমন সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব সবগুলো কিন্তু আলাদা আলাদাভাবে ডিটেলস পাওয়া যায়। তাইলে খুব সহজেই আমরা এখান থেকে দেনা পাওনার যে হিসাবটা রয়েছে সেটাও নির্ণয় করে ফেলতে পারি। আলটিমেটলি এগুলো করলে আমার প্রতিষ্ঠানের যে সঠিক যে তোমার আর্নিং সেটাও কিন্তু আমার রিপ্রেজেন্ট করতেছে। যদি সঠিক আর্নিং রিপ্রেজেন্ট করা হয় সেটা আলটিমেটলি কি করে, সেটা হচ্ছে আলটিমেটলি তোমার সরকারের যে কর সেটা নির্ধারণ করতেও সাহায্য করে। কারণ আলটিমেটলি করটা কিসের উপরে ধরা হয়, কোম্পানির আর্নিং এর উপরে করটা ধরা হয়। তারপরে হচ্ছে কি, এবং এটার ব্যবহার খুব বেশি জটিল না, আমরা ইন দা ক্লাসের রেগুলার ক্লাসের পরবর্তী ক্লাসগুলো বা লেকচারগুলো দেখবা যে এই পদ্ধতি আমরা যখন অ্যাপ্লাই করব ইন রিয়াল লাইফে, দিজ আর মাচ সিম্পলার দেন ইউ থট। ওকে, এখন আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেই এবং এইটার হচ্ছে দুইটা পক্ষ বের করে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা শিখি। সো এইটা করার ক্ষেত্রে তুমি মনে রাখবা, যখনই আমরা কোনো লেনদেন বিশ্লেষণ করব, লেনদেন বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে লেনদেনের পক্ষটা বের করা। কি করা? পক্ষ বের করা। মানে আমরা তো জানি লেনদেনের দুইটা পক্ষ আছে, এই দুইটা পক্ষ কি কি বের করা। সো আমরা যখন এখানে পড়বো, এখান থেকে পড়বো, আমরা দেখি এখানে কি করা হয়েছে, বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা। কি করা হয়েছে? বেতন দেওয়া হয়েছে 5,000 টাকা। কাকে দেওয়া হয়েছে? কর্মচারীকে দেওয়া হয়েছে। তাহলে এখানে পক্ষ দুইটা কি? পক্ষ দুইটা কি? এক নাম্বার তো দেখো তুমি টাকা দিয়ে দিছো, টাকা পেমেন্ট করছো, তো টাকা একটা পক্ষ, এবং টাকা কি বাবদ দিছো? বেতন বাবদ দিছো, তাহলে বেতন একটা পক্ষ। ওকে, তাহলে এটা টাকা একটা পক্ষ, আরেকটা কি? আরেকটা হচ্ছে বেতন একটা পক্ষ। তাহলে আমরা খুব সহজেই কি করলাম, আমরা কিন্তু খুব সহজেই দুইটা পক্ষ নির্ণয় করে ফেললাম। এখন দুইটা পক্ষ নির্ণয় করার ক্ষেত্রে আমার এখানে থেমে গেলে চলবে না। এই দুইটা পক্ষ এটা কি, এটা এই হিসাবটা কি, এটা কি সম্পদ, আয়, ব্যয়, দায় নাকি মালিকানা সত্ত্ব, সেটা কিন্তু আমাদের আইডেন্টিফিকেশন করতে হবে। তাহলে আমরা দুইটা পক্ষ আইডেন্টিফাই করলাম, একটা হচ্ছে বেতন, আরেকটা হচ্ছে আমাদের নগদ। ওকে, এখন এই বেতনটা আমার কি হয়েছে একটু দেখো। বেতন কি? বেতন হচ্ছে পেমেন্ট করতে হয়, এটা একটা প্রতিষ্ঠানের জন্য ব্যয়। আর নগদ কি? নগদ হচ্ছে টাকা, টাকা একটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। এখন বলো তো, তোমার বেতন কি তুমি দিছো না পাইছো? বেতন তুমি দিছো, মানে কি ব্যয় কি বাড়ছে না কমছে? ব্যয় অবশ্যই বাড়ছে। তাহলে আমরা বলতে পারি ব্যয় বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের নগদ যে টাকাটা এটা বেতন বাবদ পেমেন্ট করা লাগছে, অর্থাৎ আমার নগদ টাকাটা কি হয়েছে? চলে গিয়েছে। কি হয়েছে? চলে গিয়েছে। যেহেতু চলে গিয়েছে আমরা বলবো সম্পদ হ্রাস পেয়েছে। সম্পদ হ্রাস পেয়েছে। এই যে দেখো, ব্যয় বৃদ্ধি পেয়েছে, সম্পদ হ্রাস পেয়েছে। আমরা দুইটা পক্ষ বের করেছি, একটা হচ্ছে বেতন আর একটা হচ্ছে নগদান। ওকে, তাহলে বেতন একটা খরচ জাতীয় হিসাব, এবং খরচ জাতীয় হিসাব সাধারণত ডেবিট হয়, এবং হচ্ছে নগদ একটা সম্পদ জাতীয় হিসাব, এবং সম্পদ জাতীয় হিসাব যদি কমে যায় তাহলে সাধারণত সেটা ক্রেডিট হয়। এগুলো সম্পর্কে বিস্তারিত টেকনিক কিভাবে আমরা করব পরবর্তী লেকচারগুলোয় কিন্তু আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। আর দেখো এখানে যে টাকাটা, টাকার অঙ্কটা কিন্তু সমান, ডেবিটেও 5,000, ক্রেডিটেও 5,000, এবং হচ্ছে আমরা এটাকে ডেবিট দিলাম, এটাকে ক্রেডিট দিলাম, কারণ এটা হচ্ছে তোমার সুবিধা গ্রহণকারী পক্ষ আর এটা হচ্ছে সুবিধা প্রদানকারী পক্ষ। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, বেতন তো আমি দিছি মানে আমার খরচা হয়েছে, খরচ হইলে আমি সুবিধা পাইলাম কোথায়? বেতন মাধ্যমে তুমি সুবিধা পেয়েছো। কি সুবিধা পেয়েছো? তুমি কেন বেতন দিয়েছো? সে তো তোমার পক্ষে কাজ করেছে, তাই না? ওই যে কাজের যে সার্ভিসটা পেয়েছো এটা তোমার জন্য হচ্ছে সুবিধা, এজন্য বেতন আমাদের ডেবিট হয়েছে, এবং হচ্ছে আমাদের নগদ যেহেতু টাকা চলে গিয়েছে এজন্য হচ্ছে ক্রেডিট হয়েছে। বাট দিজ আর মাচ কমপ্লেক্স তোমার কাছে মনে হচ্ছে। পরবর্তী লেকচারগুলোয় আমরা কিন্তু কি করব, আমরা আরো টেকনিকের মাধ্যমে কিভাবে এগুলো খুব দ্রুত খুব সহজে সলভ করা যায় সেগুলো দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের লেকচারটা এই পর্যন্তই। আমরা একটু যদি রিক্যাপ করি, আমরা এখানে কি কি শিখেছি। আমরা লুকা পেসিওলি সম্পর্কে জেনেছি, লুকা পেসিওলি কে, হিসাব বিজ্ঞানে তার অবদান সম্পর্কে জেনেছি। পাশাপাশি হচ্ছে আমরা জেনেছি যে প্রত্যেকটা লেনদেনকে আমরা যখন বিশ্লেষণ করি, বিশ্লেষণ করে দুইটা পক্ষ পাই, এবং দুইটা পক্ষর একটাকে ডেবিট একটাকে ক্রেডিট হিসাবে আমরা আইডেন্টিফাই করি, এবং এই ডেবিট এবং ক্রেডিট হিসাবে আইডেন্টিফিকেশন করার পরে আমরা আরো দেখেছি যে উভয় পক্ষই সবসময় কি থাকবে, সমান থাকবে। পাশাপাশি কি রয়েছে এগুলো সম্পর্কে আমরা জানলাম। তোমাদের একটা বাড়ির কাজ রয়েছে, এই লেকচারটা দেখার পরে তোমরা বাড়ির কাজটা করবা। বাড়ির কাজটা কি, তোমরা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির 5টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি সেটা তোমরা খাতায় নোট ডাউন করবা। পাশাপাশি তোমরা কি করবা, এইটার যে 10টা সুবিধা আছে যেটা কিনা আমরা আজকের ক্লাসে পড়েছি সেগুলো হচ্ছে নোট ডাউন করে রাখবে। ওকে, সো এটা হচ্ছে একটা লার্ন ফাস্ট পে লেটার লার্নিং প্রোগ্রাম। তাহলে তোমরা যদি এই লেকচার থেকে ভালো মতন কোনো কিছু শিখতে পারো, তোমরা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট কেয়ার ব্যাচটা যুক্ত হয়ে যেতে পারো, যেখানে আমরা কি করব, যেখানে হচ্ছে তোমাদের SW, CW, তারপর হচ্ছে তোমার প্রবলেম সলভ করব, এবং হচ্ছে তোমরা ভালো মতন
মানে এক্সাম দিতে পারবা এবং তোমাদের যে প্রোগ্রেসটা রয়েছে সেটা তোমরা নিশ্চিত করতে পারবা। পাশাপাশি আমাদের যে ভিডিওগুলো সেগুলো যদি তোমরা সিকোয়েন্সিয়ালি পেতে চাও তোমরা কোথায় যাবা, তোমরা হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে যেতে পারো এবং এখানে গিয়ে তোমরা হচ্ছে আমাদের এইটার যে পেমেন্টটা সেটা তোমরা করতে পারো। এটা তুমি যদি ফুল পেমেন্টটা করতে চাও ইটস আপ টু ইউ। তুমি যদি মনে করো যে ইটস ডিপেন্ড আমি অল্প পেমেন্ট করতে চাই, তোমার সাধ্য অনুযায়ী তুমি তোমার পে করতে পারো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি নেক্সট ক্লাসটার জন্য তোমরা প্রস্তুত থাকবে।